নমস্কার। আবার হাজির হলাম আপনাদের জন্য ভালো লাগা গল্প নিয়ে। আজ শুনবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা কান্না। গল্প পাঠে আমি পবিত্র। তো চলুন শোনা যাক আজকের গল্প কান্না। বিকেলবেলার এসপ্ল্যানেড বিচিত্র জায়গা, যেন জনসমুদ্রের তটভূমি। বিকেলবেলা সে সমুদ্রে জোয়ার আসে, জনসমুদ্রের উচ্ছ্বসিত তরঙ্গে সবুজ মাঠ ঢেকে যায়। বিক্ষুব্ধ সমুদ্র কল্লোলের মতোই কলরব ওঠে। বর্ষায় ফুটবল লীগ প্রতিযোগিতা, শিল্ড প্রতিযোগিতা, শীতে ইডেন গার্ডেনে ক্রিকেট, টেনিস, আবার মনুমেন্টের পাদদেশে মিটিং তো 12 মাস লেগেই আছে। মেট্রোর সামনে সারি সারি মোটর, ট্যাক্সি স্ট্যান্ডে ট্যাক্সি, ট্রাম স্টেশনে সারি সারি ট্রাম। ক্রমাগত আকণ্ঠ বোঝাই হয়ে লোক আনছে, আবার নিয়েও যাচ্ছে। বেলা 4টে থেকে জোয়ার আসতে শুরু হয়। 6টা নাগাদ একেবারে যাকে বলে সাঁড়াসাঁড়ির বান, তাই ডেকে যায়। তারপর থেকেই জোয়ার নামতে শুরু করে। 9:30 10টায় বান নেমে যায়। 11টায় এসপ্ল্যানেড খাঁ খাঁ করে। তখন ময়দানের রাস্তার ধারে শুধু গ্যাসের নীলাভ স্থির নিষ্কম্প আলোগুলো জ্বলতে থাকে। আর দূর থেকে চৌরঙ্গীর পশ্চিম দিকের গাছের সারির ফাঁক দিয়ে আলোগুলিকে দেখে মনে হয় সেই অতীতকালে, যখন জব চার্নক নবাবদের আক্রমণের ভয়ে দুর্গম আশ্রয়স্থল খুঁজতে বেরিয়ে এই সুতনুটি গোবিন্দপুর, কলকাতা প্রভৃতি জনপরিত্যক্ত জলমৌজাগুলি ইজারা নিয়েছিল। যখন এখানে বাঘ ঘুরে বেড়াতো, ডাকাতেরা বাস করত, সেই তখনকার দিনের অপঘাতে মরা মানুষেরা যেন গভীর রাত্রে মাটি ঠেলে উঠে বিস্ময় বিস্ফারিত স্থির দৃষ্টিতে চেয়ে দেখছে কি জায়গা, আজ কি হয়েছে। নীলাভ আলোগুলি যেন তাদেরই প্রেত দৃষ্টি। আবার এরই মধ্যে এক একদিন একটি বিচিত্র সঙ্গীতের সুর বেজে ওঠে গভীর রাত্রে, যন্ত্রসঙ্গীত। উজ্জ্বল আলোকে আলোকিত চৌরঙ্গীর পূর্ব দিকে যে পরিচ্ছন্ন ফুটপাথটি বড় বড় বাড়ির কোল ঘেঁষে চলে গেছে, সেখানে নয়। রাস্তার ওপাশে বড় বড় গাছের সারির অন্ধকার তলদেশ দিয়ে যে পথ চলে গেছে, সেই পথে। আবার কোনো কোনো দিন পার্ক স্ট্রিটের মোড় থেকে কোনাকুনি ময়দানের মধ্য দিয়ে যে পথটি চলে গেছে লাট সাহেবের বাড়ির দিকে, সেই রাস্তার পাশে পাশে। কোনোদিন বা ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনের ময়দানের চারিপাশের রাস্তায়। অদ্ভুত মনে হয়। জনবিরল ময়দান তখন খাঁ খাঁ করে, আর তার মধ্যে এই বাজনা বেজে বেড়ায়। যেন ওই ময়দানের অন্ধকারে যেসব অশরীরী আত্মা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বেড়ায়, ওই মরা চাঁদের দীপ্তির মতো যারা চোখ চেয়ে বসে থাকে, তাদেরকেই কেউ হয়তো গান শুনিয়ে বেড়ায়। সেও বোধহয় ওই প্রেতদেরই একজন। জীবিত ছিল যখন, তখন সে পূর্ব দিকের ওই আলোকিত ফুটপাতে কি কোনো হোটেলের দোরে দাঁড়িয়ে যন্ত্র বাজিয়ে ভিক্ষা করত। জীবিত মানুষ যদি হয়, তবে ওই প্রেতলোকের সঙ্গে সে নিশ্চয় গভীর মায়ার বন্ধনে বাঁধা। সন্ধেবেলা 7:30 থেকে 8টার মধ্যে যদি চাঙুয়া রেস্তোরাঁর সামনে দিয়ে হাঁটো, তবে দেখতে পাবে একজন অন্ধ তারের যন্ত্র বাজিয়ে মোটা ভরাট গলায় গান গাইছে। অন্ধ। হোটেলে যারা ঢুকছে বেরুচ্ছে, তারা দিয়ে যাচ্ছে কিছু কিছু। ওই সময়েই যদি চৌরঙ্গীর পূব দিকের ফুটপাত ধরে হাঁটো, তবে প্রচুর লোকের মধ্যে চলতে চলতে হঠাৎ এক সময় কানে আসবে তোমার যন্ত্রসঙ্গীতের একটি ঝঙ্কার। একটু লক্ষ্য করলেই দেখতে পাবে
কালো লম্বা একটি মানুষ, পরনে সাহেবি পোশাক, গলিত দুটি চোখে অপলক ভঙ্গিতে সামনের দিকে তাকিয়ে বগলে ধরা তারের যন্ত্রটি বাজিয়ে চলেছে ফুটপাত ধরে, বিদেশি সঙ্গীতের সুর। প্রথমেই একটু অপরিচিত হয়তো মনে হয়, কিন্তু একটু মন দিয়ে শুনলেই মনে হবে অপরিচিত তো নয়, সেই রবীন্দ্রনাথের গানটি নয়, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। আসলে হৃদয় বেদনার সঙ্গে প্রার্থনার সুর মেশানো সকল ভাষার, সকল দেশের গানের মধ্যে একটি সাদৃশ্য আছে, সঙ্গতি আছে। পৃথিবীতে আনন্দ বা উল্লাস প্রকাশের ভঙ্গি বহু বিচিত্র, কিন্তু হৃদয় বেদনা প্রকাশের সুর একটি, কান্নার সুর। প্রার্থনার সুরের মধ্যেও এমনই একটি সকল দেশের হৃদয়স্পর্শী সুর আছে। যাক সে কথা। লোকটিকে লক্ষ্য করলে দেখবে, লোকটির চোখ নেই বটে, কিন্তু পা দুটির আশ্চর্য একটি শক্তি আছে। কেননা ধরুন চৌরঙ্গি থেকে পূবমুখে রাস্তা তো একটি দুটি নয়, অনেক, এবং সন্ধ্যের পর থেকে যত মানুষ তত গাড়ি চলে এই সব পথে। অথচ সেই অন্ধ মানুষটি একেবারে বাড়িগুলির গা ঘেঁষে ফুটপাত ধরে যন্ত্র বাজিয়ে পথ চলে। আবার কোনো একটা রাস্তার মোড়ের ঠিক কয়েক পা থাকতে আশ্চর্যভাবে সতর্ক হয়, মন্থর পদক্ষেপ আরো মন্থর করে। তারপর একেবারে রাস্তার কিনারায় ফুটপাতের উপরে এসেই ঠিক থমকে দাঁড়ায়, বাজনা বাজানো বন্ধ করে হাতখানি বাড়িয়ে বলে, অন্ধ মানুষকে একটু সাহায্য করো, এই পথটুকু আমার হাত ধরে পার করে দাও। গলিত চোখ দুটির জলসিক্ত অপলক চাউনি একটু উপরের দিকেই নিবদ্ধ থাকে, ঠোঁটের রেখার ভঙ্গিতে আর হাতখানিতে সাহায্য প্রার্থনার ইঙ্গিত ফুটে ওঠে। সাহায্য চেয়ে হাতখানি সাহায্যকারীকে খোঁজে। এইভাবেই দক্ষিণ থেকে সে উত্তর মুখে বরাবর চলে আসে। এসে মেট্রো সিনেমা পার হয়ে একটা বন্দুকের দোকানের পাশে পূবমুখ গলির ভিতর ছোট্ট একটা চায়ের দোকানে ঢুকে বসে। এইখানেই ও তার রাত্রের খাওয়া খেয়ে নেয়। ওখানকার বয়দের সঙ্গে ঘনিষ্ঠ আলাপ, ম্যানেজারের সঙ্গেও পরিচয় আছে। দোকানে ঢুকেই বলে, গুড ইভিনিং। ম্যানেজারও বলে, গুড ইভিনিং। এসো জনি সাহেব, এসো এসো। মিস্টার জনি ওয়াকার। সঙ্গে সঙ্গেই একজন বয় এসে ওর হাত ধরে যে টেবিলটা খালি এবং একপাশে সেইটাতে বসিয়ে দেয়। হাত ধরবা মাত্র জনি বা জন বুঝতে পারে কে তার হাত ধরেছে। সঙ্গে সঙ্গে মৃদুস্বরে প্রশ্নের সুরেই তাকে সম্ভাষণ জানায়, করিম চাচা, সালাম আলাইকুম। বুড়ো করিম চাচা বলে, আলাইকুম সালাম বাবা জনজনে। অথবা বলে, রহিম ভাই সালাম। রহিম বলে, সালাম ভাই সাহেব। বড় ভাই কেমন আছো? আচ্ছা আচ্ছা। হ্যাঁ। চেয়ারে বসিয়ে দিয়ে তারা চলে যায়। এবার জনি সাহেব পকেট থেকে তার ভিক্ষেয় পাওয়া মুদ্রাগুলি বের করে হাত বুলিয়ে সিকি দুয়ানি আনিগুলি গুনে হিসেব করে দেখে কত সে ভিক্ষা পেয়েছে। হঠাৎ কোনো বড় মুদ্রা, আধুলি কি টাকা হাতে ঠেকলে চমকে ওঠে। টাকা কদাচিৎ হাতে ঠেকে, তবে মাসে একটা দুটো আধুলি হাতে ঠেকে। আর ঠেকলে সে প্রথমেই মুদ্রাটিতে হাত বুলিয়ে দেখে
তারপর নাকের কাছে ধরে শুঁকে দেখে। তারপর কিছুক্ষণ চুপ করে থাকে। করিম অথবা রহিম কি সোলেমানের পায়ের শব্দ উঠলেই ডাকে, করিম চাচা। কে রহিম ভাই, কে ভাই সোলেমান। তারা কাছে এলে সেটি তাদের হাতে দিয়ে বলে, দেখো তো, এটা ঠিক না মেকি, কেমন যেন ঠেকছে আমার, দেখো না, দেখো দেখো। যেটার গন্ধে এবং স্পর্শে ওর সন্দেহ হয় সেটা নিঃসন্দেহে মেকি প্রমাণিত হয়। রহিম বা করিম সেটা দেখবার আগেই বলে, তোমার যখন সন্দেহ হয়েছে তখন দেখতে হবে না, ওটা মেকি। এবং আলোর কাছে ধরতেই শিশের চেহারাটা ধরা পড়ে যায় ওদের চক্ষুষ্মান দৃষ্টিতে। সেদিন স্তব্ধ হয়ে বসে রইল জনি সাহেব। ওর অন্ধ চোখ দুটি একেবারে গলিত চোখ। জল সিক্ত লালচে দুটি কোমল মাংসখণ্ড দুটি অক্ষি কোটরে বসে রয়েছে। এই কারণেই বোধহয় ওর মনের ভাব ঠিক মুখে অভিব্যক্ত হয় না। অমাবস্যার রাত্রে বিদ্যুৎহীন মেঘলা আকাশের মতো ওর মুখ ভাব প্রকাশ পঙ্গু। ওদিকে করিম অপেক্ষা করে রয়েছে জনি সাহেবের খাবারের বরাত শুনবার জন্য। আজ করিমই তার হাত ধরে এনে তাকে টেবিলে বসিয়েছে। ভিক্ষের সিকি দুয়ানি আনি গুনে দেখা শেষ হয়েছে। এইবার তার অর্ডার দেবার কথা। ডেকে বলার কথা, রুটি আর আধ প্লেট মাংস। বেশি কিছু পেয়ে থাকলে এর উপর কাবাব বা একটা চপ। যাবার সময় একটা আনি সে দিয়ে যাবে, তারপর বলবে গুড নাইট। কিন্তু আজ জনি সাহেবের কি হলো? চুপ করে বসে রয়েছে। মেকি কিছু পেলে সেদিন এক আধ মিনিট এমনই চুপ করে থাকে জনি, কিন্তু সেও তো তাকে দিয়ে মুদ্রাটা পরীক্ষা করিয়ে নেওয়ার পর। কাল একটা টাকা পেয়েছিল জনি, আসল টাকা। টাকা বলেই নিজে নিঃসন্দেহ হয়েও করিমকে দেখিয়ে নিয়েছিল। সংসারে মেকি টাকা চালাতে না পেরে অনেকে সেটা দান করে পুণ্য অর্জন করে নেয়। মেকি মুদ্রা অন্ধকে দেওয়াই প্রশস্ত। কালকের টাকাটা আসল টাকাই ছিল। করিম জানে না আজও জনি একটা টাকা অনুভব করেছে এবং সেটা আসল টাকা। আশ্চর্য হয়ে গিয়েছে, উপরি উপরি দুদিন সে টাকা পেল। বিস্ময়ের কথা নয়। এবং স্পষ্ট তার মনে পড়ছে, গ্র্যান্ড হোটেল পার হয়ে পুরনো এম্পায়ার থিয়েটার ছিল যে রাস্তাটার উপর, সেই রাস্তাটার মোড়ে একজন লোক তার হাত ধরে পার করে দিয়ে তার পকেটে কিছু ফেলে দিয়েছিল। বেশ স্পষ্ট মনে রয়েছে। আর বাকি যা পেয়েছে তা সবই তো তার হাতে পড়েছে। এবং এবং চঞ্চল হয়ে উঠল জন। মনে হলো দুদিনই যেন একই লোক তার হাত ধরেছিল। এতটা খেয়াল সে করেনি এতক্ষণ। কিন্তু ঠিক একই স্থানের পটভূমিতে দানের পরিমাণ এবং দেওয়ার ভঙ্গির সাদৃশ্য এতক্ষণে মুহূর্তে তাকে এ সম্পর্কে সচেতন করে তুললে। লোকটি নিঃশব্দে রাস্তা পার করে দিয়ে দুদিনই একটি একটি টাকা তার পকেটে ফেলে দিয়েছে। কিন্তু লোকটি কে? কেন কেন সে এমনভাবে দুদিন দুটো টাকা তাকে দিলে? তাহলে ধনী লোক? না। অন্ধজন আপন খেয়ালেই ঘাড় নাড়লে। ধনীর গায়ে একটা গন্ধ আছে, পোশাকের একটা শব্দ আছে, স্পর্শের একটা চেহারা আছে। খুব দয়ালু সরল সহজ ধনীরও আছে। এ লোক তো তা নয়। আবার সে ঘাড় নাড়লে। করিম জিজ্ঞাসা করলে,
কি হলো জনি সাহেব, ঘাড় নাড়ছ কেন? বলো কি আনবো? চাচা করিম। হ্যাঁ বাবাজান। দেখো তো চাচা করিম, বাইরে দাঁড়িয়ে আমাকে কেউ লক্ষ্য করছে কিনা। কই, না তো। না না, তুমি দেখো, ভালো করে দেখো। এখন খদ্দের রয়েছে বাবাজান, তুমি কি খাবে তাই আগে বলো। তার অন্তরের আগ্রহ এবং ঔৎসুক্য করিমের বোঝাবার তো কথা নয়। করিম আবার তাকে বললে, জলদি করো বাবাজান, কি খাবে বলো। যা দাও তাই, দুখানা রুটি আর মাংস আর কি, চপ? না থাক, কালকের টাকাটা তার খরচ হয়ে গিয়েছে, এ টাকাটা থাক। একজন অজ্ঞাত সুহৃদের দেওয়া টাকাটা সে ভাঙাবে না, স্মৃতিচিহ্নের মতো রেখে দেবে। কেউ দাঁড়িয়ে নেই তো দরজার সামনে। দ্বিতীয় অধ্যায়। কলকাতার এলিয়ট রোড, সাপের মতো আঁকাবাঁকা সংকীর্ণ রাস্তা। ওয়েলেসলির ট্রাম লাইন চলে গিয়েছে এই রাস্তার উপর দিয়ে। সার্কুলার রোডে যেখানে ট্রামওয়ের পাওয়ার হাউস রয়েছে, সেখান থেকেই রাস্তাটির শুরু। দুই পাশে খ্রিস্টান পল্লী। সামনের বাড়িগুলো পুরনো হলেও সম্ভ্রান্ত, কিন্তু গলির ভিতরে সে এক দারিদ্র জীর্ণ শ্বাসরোধী বস্তি। আঁকাবাঁকা অলিগলি, নোংরা রাস্তা। ওরই ভিতর থেকে ঠিক সন্ধ্যার মুখে জনি বেরিয়ে আসে তার যন্ত্রটি হাতে নিয়ে। ওখান থেকে পার্ক স্ট্রিট ঘুরে চৌরঙ্গিতে এসে উত্তর মুখে হাঁটতে শুরু করে। মিউজিয়াম পার হয়ে YMCA, ফিরবো গ্র্যান্ড হোটেল অতিক্রম করে চলে আসে। এই সব জায়গায় গতি একটু মন্থর করে, কারণ এখানেই ভালো ভিক্ষে মেলে, অন্তত আগে মিলত। তখন ছিল ইংরাজির আমল। চৌরঙ্গি গিজগিজ করত ইংরেজ নরনারীতে। কত বিদেশি আসত, তাদের পোশাকের খসখস শব্দ, তাদের গায়ের গন্ধ, পোশাকের সেন্টের গন্ধ চৌরঙ্গির বাতাস ভারী করে রাখত। আর মধ্যে মধ্যে এই সঙ্গে নাকে ঢুকত কড়া অথচ অতি চমৎকার চুরুটের গন্ধ। কানে আসত ভারী গলার একটু অনুনাসিক স্বর, ইংরেজ পুরুষের গলা, সঙ্গে তেমনি মিহি মেয়েলি কণ্ঠস্বর। রাত্রি বেশি হলে শুনতে পেত খিলখিল হাসি, উচ্চ কণ্ঠস্বর। এখন সে গন্ধ, সে শব্দ পাওয়া যায় কদাচিৎ। ইংরেজরা চলে গেছে এদেশ থেকে। দুঃখ খানিকটা জনির হয়। সে কালো মানুষ, এই দেশেরই মানুষ, কিন্তু তাদের সমধর্মাবলম্বী বলে একটা মমতা আছে। আবার চলে গিয়েছে, এটাও ভালো লাগে। চৌরঙ্গির ফুটপাতে উলঙ্গ প্রায় যেসব এদেশের ভিখিরি আজও বিদেশির পিছনে লালায়িত হয়ে ধাওয়া ধরে, তাদের কি কুৎসিত গালিগালাজি না তারা করত। আর তাকেও কতদিন দিয়েছে গালিগালাজ, নিগার, ব্লাডি। ওই সন্ধ্যার পরের দিনের সন্ধ্যা। আজ কিন্তু জনির মনে এসব চিন্তা উঠছিল না। সে আজ যথাসাধ্য দ্রুত পদেই চলেছে। আজ 26 বৎসর অন্ধ জীবনে নিত্য নিয়মিত এই পথে হেঁটে পথের প্রতিটি পদক্ষেপের স্থান তার জানা। চোখ নেই, কিন্তু তার মন এবং তার পা, এ দুটিই তার দুটি চোখের মতো সজাগ। দ্রুত পদেই সে চলেছে। তার ধারণা, তার সেই অজ্ঞাত সহৃদয় দাতা আজও তার জন্য ঠিক জায়গাটিতে অপেক্ষা করে আছে।
নিশ্চয় আছে। হঠাৎ সে থমকে দাঁড়ালো। আজ কি সে নির্দিষ্ট সময়ের অনেকটা আগে যাচ্ছে না? হ্যাঁ, আগেই যাচ্ছে। পার্ক স্ট্রিটের কোণে যেখানে ঘড়ি আছে সেখানে সে নিত্যই কাউকে না কাউকে জিজ্ঞাসা করে, হ্যালো মিস্টার, কটা বেজেছে ঘড়িতে বলো তো? আজ তা জিজ্ঞাসা করা হয়নি। মনের ব্যগ্রতায় ভুল হয়ে গেছে। কিন্তু আজ যে সে আগে চলেছে তাতে সন্দেহ নেই। টাইগার সিনেমার ওখানে সে সেটা টের পেলে। আজ ওখানে ভিড় রয়েছে। এখনো শো আরম্ভ হয়নি। লোকজন সিনেমায় সবে ঢুকছে, রাস্তায় মোটর এসে থামছে, দর্শক নামছে। সে 7টার কিছু আগে যখন ওইখানটা পার হয় তখন ওখানে লোকের ভিড় থাকে না। নতুন করে মোটর এসে থামে না। তাহলে অন্তত আধ ঘন্টা 45 মিনিট আগে সে এসেছে। একবার সে দাঁড়ালো। এখনই কি সে এসেছে সেখানে? আবার চলল। ওই রাস্তার মোড়ে সে দাঁড়িয়ে অপেক্ষা করবে, তার যন্ত্রটি বাজিয়ে চলবে। তাই সে এসে দাঁড়ালো। কিন্তু বাজনা বাজানো হলো না। এসপ্ল্যানেডের আকাশ বাতাস চঞ্চল করে লাউড স্পিকারে উচ্চ চিৎকার, তার তারের যন্ত্র সঙ্গীতকে শাসন করে যেন বলছে, থামো তুমি, ও বাজনা থামাও। স্লোগান দিচ্ছে একজন, আর হাজার কণ্ঠে তার প্রতিধ্বনি উঠছে। নিরুৎসুক চিত্তে সে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছে শোভাযাত্রীরা চলছে। মনুমেন্টের তলা থেকে ধর্মতলায় মোড় ফিরে পথে পথে ধ্বনি তুলে মানুষকে দলে টানার জন্য চলছে ওরা কালের যাত্রায়। তার মন ও ধ্বনিতে আকৃষ্ট হয় না। ও ভাবছে ধর্মতলায় এখন ট্রাফিক বন্ধ হয়েছে। চৌরঙ্গি এবং কর্পোরেশন স্ট্রিটের মোড়ও অবরুদ্ধ। অপরিচিত সেই লোকটি বোধহয় এই কারণেই আসতে পারছে না। রাত্রি তখন 11:45। ময়দান জনবিরল হয়ে এসেছে। অন্ধকার ময়দানে বিমল দক্ষিণ থেকে চলে আসছে উত্তরে। বিচিত্র ময়দান, তার চেয়েও বিচিত্র মানুষ। এই ময়দানে গাছতলায় মানুষ শুয়ে আছে। রীতিমতো ঘর সংসার পেতে তারা বাস করছে। দিনে গরু চড়ে, খেলা হয়, প্যারেড হয়, আর রাত্রে শুধু মানুষ ঘোরে। আশ্চর্যভাবে মানুষের চেহারা তখন পাল্টায়। গাছে ঢাকা পথ, পথের পর পথ, মধ্যে মধ্যে রাস্তার চৌমাথায় সাদা রং করা আধখানা কাটা তেলের পিপে গোল করে সাজিয়ে তার উপর লাল আলো জ্বেলে দিয়েছে। পথের পাশে স্থির হয়ে জ্বলছে ইলেকট্রিক আলো। গ্যাসের আলোগুলো জ্বলছে নীলচে প্রেত চক্ষুর মতো। ময়দানের তাঁবুগুলো বন্ধ। মধ্যে মধ্যে রাস্তার কালভার্টের মাথায় 2-3 জন লোক বসে রয়েছে। বিচিত্র সন্দিগ্ধ রাত্রিচর। ময়দান দেখে বেড়ায় বিমল। ওটা যেন তার নেশা, নিশির ডাক। কিছুদিন থেকে ও খুঁজে বেড়াচ্ছে ওই ময়দানের গভীর রাত্রের যন্ত্রসঙ্গীত। প্রথম দিন এই সঙ্গীত সে শুনেছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালের উত্তর পশ্চিম পাশে কোথাও। সেদিন ওর ভয় হয়েছিল। খানিকটা অগ্রসর হয়েই থমকে গিয়েছিল। তার মনে পড়েছিল কলকাতার গোয়েন্দা পুলিশ বিভাগের কর্তার সতর্কবাণী। রাত্রির ময়দান শয়তানি মায়ায় আচ্ছন্ন। মনোরমের ছদ্মবেশে ঘুরে বেড়ায় ভয়ঙ্কর সকরুণ মোহিনী, মায়ার আকর্ষণে মানুষকে টেনে এনে অকস্মাৎ অন্ধকারের মধ্যে ছদ্মবেশ উন্মোচন করে নিঃশব্দ নিষ্ঠুর হাসি হেসে প্রেত তোমার মুখোমুখি দাঁড়াবে। এই তো কিছুদিন আগে ময়দানে পড়েছিল একটি ছেলের মৃতদেহ। সমস্ত মনে করে বিমল সেদিন পিছিয়ে গিয়েছিল।
কিন্তু অদ্ভুত সে যন্ত্রসঙ্গীত, মনে হয় যেন পৃথিবী কাঁদছে, মাটি কাঁদছে, বাতাস কাঁদছে। ময়দানের বড় বড় গাছগুলির নিবিড় পত্রপল্লব থেকে কান্না ঝরে ঝরে পড়ছে। যেন মৃতের দৃষ্টির মতো নীলচে গ্যাসের আলোগুলি ম্যান্টেলের বুননির ফাঁকে ফাঁকে কাঁপছে ওই সুর শুনে। ধীরে ধীরে অন্ধকার থেকে গাঢ়তর অন্ধকারের মধ্যেই মিলিয়ে যায় সে যন্ত্রসঙ্গীত। আবার দিন 25 পর সেই গান তার কানে এসেছিল। রাত্রি তখন 12টা। ঠিক মাঝ ময়দানে কোথাও এ সঙ্গীত উঠছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে শুনেছিল, কিন্তু তবুও সে ঠাহর করতে পারেনি। তার মনে হয়েছিল চারদিকেই গান উঠছে। উদ্ভ্রান্তের মতো খুঁজতে চেষ্টা করেছিল সে, কোথায় উঠছে এ সঙ্গীত, কে বাজাচ্ছে। চারিদিক চাইতে চাইতে সে পথ চলছিল। হঠাৎ কে একজন খপ করে তার হাত চেপে ধরেছিল। একই সঙ্গে যে তার হাত চেপে ধরেছিল, সে এবং নিজে দুজনেই প্রশ্ন করে উঠেছিল, কোন হ্যায়? কিন্তু কে? যে ধরেছিল সে একজন কনস্টেবল। সে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখে বলেছিল, কে তুমি? এখানে কেন এমনভাবে ঘুরছো? হ্যাঁ? বিমল কিন্তু এক বিন্দু ভয় পায়নি। মনের মধ্যে তার তখন গভীর উত্তেজনা। সে উত্তেজিতভাবেই প্রশ্ন করেছিল, আচ্ছা, ওই বাজনা কোথায় বাজছে? কে বাজাচ্ছে? কনস্টেবলটা তার গায়ের গন্ধ শুঁকে তাকে বলেছিল, না, তুমি তো মাতাল নও, কিন্তু তুমি কি পাগল? ওই বাজনা তুমি খুঁজে বেড়াচ্ছ? হ্যাঁ হ্যাঁ, কোথায় বাজছে জানো? ওই বাজনা। চলো, যেখানে বাজছে তোমাকে নিয়ে যাই। থানায় চলো। থানায়? থানায় কেন? হ্যাঁ হ্যাঁ, থানায়। থানা মে জানে হোগা। চলো। সেদিন কয়েকটা টাকা দিয়ে খালাস পেয়েছিল বিমল। টাকা পেয়ে ওই কনস্টেবলটি তার সঙ্গে মিষ্ট ব্যবহার করেছিল। বলেছিল, বাবুজি, তুমি মনে হচ্ছে ভালো লোক, এভাবে এত রাত্রে ময়দানে ঘুরো না। আর ওই গানের কথা বলছো, ও গান কখনো কখনো শোনা যায় কৃষ্ণপক্ষের রাত্রে। হ্যাঁ, ও হচ্ছে ভূত প্রেত কি জিন বা পরীদের গান। তারপর সেইখানে দাঁড়িয়ে সে তাকে ময়দানের অনেক ভৌতিক লীলার কাহিনী শুনিয়েছিল। সে নাকি নিজের চোখে দেখেছে গভীর রাত্রে বড় বড় গাছের ডাল থেকে হঠাৎ দড়ি গলায় দিয়ে প্রেতেরা ঝুলে পড়ে, দোল খায়। সে নাকি দেখেছে গাছতলার অন্ধকার থেকে ছুটে প্রেত বেরিয়ে আসে, বুকে তার বসানো মস্ত বড় একটা ছোরা। রক্তাক্ত দেহে ছুটে এসেই পড়ে যায় রাস্তার উপর, রক্তে ভেসে যায় রাস্তার পিচ। কিন্তু চোখ পাল্টাতে না পাল্টাতে বাস, আর কিছুই নেই। সে এসব নিজের চোখে দেখেছে। ওই যে ময়দানের মধ্যে নালা, ওই নালার মধ্য থেকে শুনেছে কান্নার শব্দ। এবং আরও বললে, এবার যা বলছি তা অবশ্য আমি নিজে চোখে দেখিনি, আমি আমার ভাই বেরাদারের কাছে শুনেছি। ওই যে কেল্লার এলাকা, ওই এলাকায় নাকি একদিন ঘোড়ায় চড়ে ঘোড়সওয়ার ভূত ছুটে বেড়ায়, ছুটে আসে তুফানের মতো। তারপর
তারপর পথে হঠাৎ ঘোড়ার পায়ে কিছুতেই হোঁচট লাগে, আর সঙ্গে সঙ্গে ঘোড়সওয়ার আর ঘোড়া পড়ে যায় মাটির বুকে মাথা গুঁজে। ঘোড়াটা চারখানা পা তুলে ছটফট করে, সওয়ারটার দেহখানাই নড়ে না। ঘাড় ভেঙে পড়ে সওয়ার আর ঘোড়া, দুই খতম হয়ে যায়। কিন্তু সে ওই চকিতের মতো। হ্যাঁ, তুমি চোখ মোছো, দেখবে আর কিছুই নেই। তাই বলছি বাবুজি, এ ময়দান, অনেক খেল খেলা হয়েছে ময়দানে। এখানে রাত্রিবেলা কিছু খুঁজতে এসো না, বিশেষ করে কৃষ্ণপক্ষের রাত্রে 11টার পর। আর পূর্ণিমাতেও এসো না, সে সময় লাগে হরিদের খেলা। সেদিন ওদিকে গঙ্গার বুকে কোনো জাহাজ ভোঁ দিয়ে উঠেছিল। রাত্রি তখন 12টা। বেজে চলল মহানগরীর টাওয়ার ক্লকে ক্লকে 12টা শব্দ। এদিকে ওদিকে, উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে গঙ্গা। 1 মিনিট আধ মিনিটের তফাৎ দিয়ে বেজে চলেছিল ঢং ঢং ঢং। তারপর আর বিমল শোনেনি ওই বাজনা। একদিন সন্ধ্যায় হঠাৎ ফুটপাতে জনির বাজনা শুনে তার মনে হলো এর সঙ্গে কোথায় যেন মিল আছে সে বাজনার। এই ধারণায় জনির পিছনে সে পরপর 2 দিন হেঁটেছে। 2 দিনই তাকে 2টো টাকা দিয়েছে মনের আবেগে। পিছনে পিছনে মেট্রোর পর ওই গলির মধ্যে জনিকে রেস্তোরাঁয় ঢুকতে দেখে সেও রেস্তোরাঁয় ঢুকে কাছের টেবিলেই বসেছিল। করিমের সঙ্গে কথাবার্তা শুনছিল। জনি বেরিয়েছে, দক্ষিণ মুখে হাঁটতে শুরু করেছে, সেও হেঁটেছে। তারপর পার্ক স্ট্রিট হয়ে ওয়েলেসলি স্ট্রিট ধরে বরাবর এলিয়ট রোডের গলি পর্যন্ত অনুসরণ করেছে। পার্ক স্ট্রিটের পর তার বাজনা থামে। যন্ত্রটি বগলে নিয়ে গ্যাসের এবং ইলেকট্রিকের আলোর স্বপ্নালু স্বল্প দীপ্তির মধ্য দিয়ে সাদা পোশাক পরা কালো লম্বা লোকটি সতর্ক পদক্ষেপে একটি বিষণ্ণ রহস্যের মতোই চলে। অবশেষে এলিয়ট রোডের একটি গলির মধ্যে অন্তর্হিত হয়ে যায়। আর বিমল তখন শঙ্কা অনুভব করেছিল। রাত্রির মহানগরী মধ্যরাত্রির পর থেকে প্রেতপুরীর মতো রহস্যময়। বড় বড় বাড়িগুলির ওপর তলায় আলো নিভে যায়, রাস্তার আলো উপরের দিকে খানিকটা পর্যন্ত আবছা আলো ফেলে, তার উপরে অন্ধকার। তাতে মনে হয় বাড়িগুলো যেন হেঁট হয়ে নেমে আসতে চাইছে, কেমন যেন সব ছমছম করে। মধ্যে মধ্যে 2-4টে মানুষ দেখা যায়, তাদের চোখের দৃষ্টি ক্রূর তীক্ষ্ণ অসুস্থ। প্রতি গলির অন্ধকার মোড়টিতে যেন শঙ্কাজনক কিছু ওত পেতে আছে বলে মনে হয়। 3য় অধ্যায়। বিমল সত্যই সেদিন আটকে ছিল ওই রাজনৈতিক মিছিলের জন্য। তবে পথে নয়, সে সেদিন ওই সবার মধ্যেই ছিল একজন শ্রোতা। বিশ্ব রাজনৈতিক পরিস্থিতিতে 2 শিবিরে বিভক্ত পৃথিবীর মানুষ আজ আপন আপন আদর্শ, আপন আপন দাবি নিয়ে দৃঢ় পদক্ষেপে ভবিষ্যতের পথে অগ্রসর হয়ে চলেছে। অন্নহীন বস্ত্রহীন মানুষের শ্রমশক্তি, তার উপার্জন, তার জীবন মৃত্যু নিয়ে ছিনিমিনি খেলা চলেছে। ভাগ্যের দোহাই দিয়ে ধর্মের নামে ঈশ্বরের বিধানের নির্দেশ ঘোষণা করে পৃথিবীকে দুঃখ জর্জর করে তুলেছে। তারই প্রতিকার করবে বিপ্লব। তাই বিপ্লব দীর্ঘজীবী হোক, ইনকিলাব জিন্দাবাদ। মানুষ জেগেছে, শক্ত মুঠোয় তারা তুলে ধরেছে সেই ইনকিলাবের ঝান্ডা, বিপ্লবের জয় ধ্বজা।
এই ছিল সেদিনের মিটিংয়ের বক্তব্য। কিন্তু ওই নেতাদের হাতে তুলে দাও তোমাদের ভাগ্য। শুনতে শুনতে তার সমস্ত দেহে মনে ক্ষুব্ধ উত্তেজনার উত্তাপ সঞ্চারিত হল। নিজের মর্মলোকের আশা আকাঙ্ক্ষা বাসনা সব যেন ঢেকে একটা বন্যা এলো। দেহকোষ নিঃসৃত যে কামনা বাসনার ধারা তার জীবন নদীর বুক বেয়ে গ্রীষ্মের নদীর মতো স্নিগ্ধ স্বচ্ছ ধারায় মৃদু সঙ্গীত তুলে বয়েছিল। তার ওপর নেমে এলো যেন দুর্জয় উত্তেজনার আকস্মিক এক আকাশ ভাঙা বর্ষণ। দুকুল ছাপিয়ে বইতে লাগল। মনে হলো জীবন প্রবাহের তটভূমিও বুঝি এইবার ভেঙে পড়বে। বিমল হাসলে। পড়বে পড়বে, ক্ষতি কি? বদলে যাবে জীবন নদীর আকার। তা যাক, সফল হোক বিপ্লব। সভা ভেঙে গেল। মিছিলের সঙ্গেই সে কিছু দূর পর্যন্ত গেল। তারপর সেখান থেকে ফিরে এসে বসল কার্জন পার্কে সুরেন্দ্রনাথের প্রতিমূর্তির নিচে। ওই কথাগুলি ভাবতে লাগল। ইনকিলাব জিন্দাবাদ। কতক্ষণ বসেছিল হিসেব করেনি। ওর হঠাৎ খেয়াল হলো সামনের রাস্তার ওপারে বাস স্ট্যান্ড থেকে বাসের কন্ডাক্টর হাঁকছে লাস্ট বাস, বরানগর, দক্ষিণেশ্বর, শ্যামবাজার। নয়া রাস্তা, লাস্ট বাস। সে চকিত হয়ে উঠল। ভাবল এইবার বাড়ি যাওয়া উচিত। হোয়াইট ওয়ের বাড়িটার গম্বুজের টাওয়ার ক্লকটার দিকে তাকালে ঘড়িটার ভিতরের আলো নিভিয়ে দিয়েছে। তাহলে 10টা বেজে গিয়েছে। সে উঠে দ্রুত পদে চলল ট্রাম স্টেশনের দিকে। ট্রাম স্টেশন ছাড়িয়ে এসে দাঁড়ালো এসপ্ল্যানেডের উত্তর পূর্ব কোণে। ট্রাম হোক বাস হোক, একটা তো পাওয়া যাবেই। জনবিরল হয়ে আসছে মহানগরী। এসপ্ল্যানেডের ট্রাম এলাকার মধ্যেও লোকজন কম। ট্রাম বাসও চলছে দেরিতে। আর কিছুক্ষণের মধ্যেই, বোধহয় ঘণ্টাখানেকের মধ্যেই মহানগরীতে নিশির মায়া নামবে। ওই ময়দানের গাছের মাথায় মাথায়, ওই বড় বড় বাড়িগুলির ছাদের মাথা ঘেঁষে আকাশ পরিব্যাপ্ত করে সে মায়া প্রতীক্ষা করে রয়েছে। এইবার সে নেমে আসবে প্রকাণ্ড এক বিশাল পক্ষ পাখির মতো। শহর জোড়া বিপুল বিস্তার পক্ষ দুটিকে ছড়িয়ে মহানগরীর জীবনটাকে ঢেকে বসবে। তার পাখার পালকে পালকে কত স্বপ্ন, কত কালো কঠিন ক্রূর দুঃস্বপ্ন। কোনোটা নীলাভ, মসৃণ, কোমল, সুস্বপ্ন। তার পাখার পালকের ফাঁকে ফাঁকে সচেতন সক্রিয় হয়ে উঠবে অসংখ্য কীট। পাখির পাখার উকুন, মহানগরীর কলরব যন্ত্র ঘর ঘর যখনই স্তব্ধ হয়ে যাবে, তখনই শুনতে পাবে ঝিঁঝির ডাক, রাত্রিচর পাখির ডাক। আর সতর্কভাবে কান পাতলে শুনতে পাবে সরীসৃপ সঞ্চরণের শব্দ। হ্যাঁ, এইবার তারা বের হবে। গাছের তলা থেকে ছায়া মূর্তিরা বের হবে, ঘুরে বেড়াবে, শীষ শুনতে পাবে। শীষ দিয়ে কথা বলবে সাংকেতিক ভাষায়। সেই বিখ্যাত পরিত্যক্ত বাড়িটার জানালা দরজা খুলতে আরম্ভ করবে। চৌঘুড়ি এসে ঢুকবে, বাইরে থেকে শুনতে পাবে পোশাকের খসখস শব্দ, পদধ্বনি বাজতে থাকবে। ময়দানে ঘড়সোয়ার ছুটবে, সেই বাজনা বাজবে। আজ কৃষ্ণপক্ষের ত্রয়োদশী কি চতুর্দশী, বোধহয় সেই বাজনা বাজবে। কাঁদবে। আকাশ থেকে কান্না ঝরে, গাছের পল্লব থেকে কান্না ঝরবে। গাঢ় অন্ধকার বেয়ে ঝরবে মানুষের মর্মান্তিক বেদনার কান্না। এই সময় হঠাৎ যেন সব সুর কেটে গেল। বিমল চমকে উঠল। ও দেখল কেউ একজন মদ্যপান করে
প্রমত্ত উল্লাসে চিৎকার করে গান গাইতে গাইতে চলেছে কাছেরই কোনো রাস্তা ধরে। তার সঙ্গে প্রাণপণে জোরে বাজিয়ে চলেছে একটা যন্ত্র। গানের মধ্যে হয়তো কোনো ত্রুটি নেই, কিন্তু সুর আসরিক চিৎকারের মধ্যে হারিয়ে গিয়ে বিকট হয়ে উঠেছে। মুহূর্তে বিমলের চিত্ত তিক্ত হয়ে উঠল। সে ফিরে তাকালো। কে? তারপর আশ্চর্য হয়ে গেল। দেখল একখানা রিকশা চেপে চলেছে সেই অন্ধ খ্রিস্টান ভিক্ষুক জনি সাহেব, যে ফুটপাতে ওই যন্ত্রটায় প্রার্থনার সুর বাজিয়ে ভিক্ষে করে ফেরে, যাকে সে পরপর দুদিন হাতে ধরে রাস্তা পার করে দিয়ে একটা করে টাকা দুদিনে 2 টাকা ভিক্ষে দিয়েছে, যাকে সে মনে করেছিল কৃষ্ণপক্ষের রাত্রে ময়দানে বাদ্যযন্ত্রে যে কান্নার গান বাজে সেই যন্ত্র সঙ্গীতের শিল্পী। হায় রে, পৃথিবীতে বিস্ময়ের আর শেষ নেই। অথবা পৃথিবীতে কিছুই বিস্ময়কর নয়। পৃথিবীর মানদণ্ডে ভালো আর মন্দ দুটি পাল্লায় সমান ভারী, আলো আর অন্ধকারের মতো। সেই লোক মদ খেয়ে এমন আসরিক চিৎকারে গান গাইতে পারে, হে কি কেউ কল্পনা করতে পারে? হঠাৎ বিমলের যেন কি হলো। সেও মদ্যপায়ীর মতোই নেশায় আচ্ছন্ন হয়ে গেল। দ্রুতপদে খানিকটা এগিয়ে গিয়ে একখানা রিকশায় চেপে বসে বলল, চলো তো, ওই যে ওই রিকশার পেছনে, ওই যে রিকশায় গান গাইতে গাইতে ওই কালা সাহেবটা যাচ্ছে, ওরই পেছনে চলো। বহুত হুঁশিয়ারি সে। কিছুটা এসেই জনি স্তব্ধ হয়ে গেল। হঠাৎ রিকশাওয়ালাটা রিকশা নামিয়ে ঢাকাটা তুলে দিলে। বিমল ভাবলে, এ আবার কি হলো? যাই হোক, শেষ পর্যন্ত সে দেখবে। কিন্তু শেষ পর্যন্ত বিমল আফসোস করলে। কেন সে যে উত্তেজনা বশে এই মদ্য ভিক্ষুকটির অনুসরণ করেছিল, তার কোনো যুক্তিসঙ্গত কারণ সে নিজেই দেখতে পেলে না। অন্ধ খ্রিস্টান ভিক্ষুকটা রিকশাওয়ালাকে সিকি বা আধুলি কি দিয়ে বাড়ি ঢুকে গেল টলতে টলতে। বিমলও রিকশা ছেড়ে দিয়েছিল। বাড়ির মধ্যে সে অদৃশ্য হয়ে যাওয়ার পর তার অনুশোচনা হলো। মনে হলো এই আশাটাই তার অপব্যয় বলে মনে হলো। এরপর কি আর পয়সা খরচ করা চলে রিকশা চড়ে বাড়ি ফেরা? কিন্তু এই অঞ্চলটাও তো ভালো নয়। এখান থেকে হয় ধর্মতলা ওয়েলিংটনের মোড় অথবা সার্কুলার রোড। ওয়েলেসলির বাসট্রাম হয়তো বন্ধই হয়ে গেছে, ট্রাম ফিরবে আর যাবে না। সার্কুলার রোডে হয়তো যাওয়া যাবে, কিন্তু উত্তরে যাওয়ার ট্রাম তো পাওয়া যাবে না। ওয়েলিংটন স্কোয়ারে শ্যামবাজার ফিরতি বাসট্রাম মিললেও মিলতে পারে, কিন্তু এখান থেকে ওয়েলিংটন স্কোয়ার যাওয়ার বাসট্রাম যে বন্ধ হয়ে গিয়েছে। রিকশাটা ছেড়ে দেওয়া তার ভালো হয়নি। খানিকক্ষণ চুপ করেই সে দাঁড়িয়ে রইল, কোনো রিকশা বা কোনো যানের অপেক্ষায়। ফিটনকি ট্যাক্সি। হঠাৎ একটা শব্দে সে চমকে উঠল। খুব কাছেই কোথাও ভারী কিছু যেন পড়ে গেল, কিন্তু কোথায়? কে? চারিদিকে চেয়ে দেখতে গিয়ে নজরে পড়ল সামনের ওই গলিটার ভিতরেই কেউ যেন ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে। পড়ে গিয়েছিল একটা সাদা মূর্তি। বিমল বিস্মিত হল। এ যে সেই অন্ধ ভিক্ষুক জনি সাহেব। আবার বেরিয়ে এসেছে। মদ্যপানের ফলে পায়ের ঠিক নেই, পড়ে গিয়েছিল। উঠে টলতে টলতে বেরিয়ে আসছে। বেরিয়ে এসে সে ফুটপাতের উপর দাঁড়ালো। লোকটার যেন বিচিত্র পরিবর্তন হয়ে গিয়েছে। আকাশের দিকে মুখ তুলে অন্ধ চোখ দুটি মেলে দাঁড়িয়ে রয়েছে সে, যেন কোনো অদৃশ্য লোককে সন্ধান করছে, খুঁজছে।
হঠাৎ সে হাত বাড়ালে, যেন কারোর দিকে বাড়িয়ে দিল। তারপর সে চলল। টলতে টলতে মধ্যে মধ্যে থেমে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে নিজেকে সামলে নিয়ে এগুতে লাগলো। ঘুরতে ঘুরতে এসে দাঁড়ালো মিউজিয়ামের সামনে। কি আবার কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর নামল পথের উপর। বিমল বুঝতে পারলে, মোটরের শব্দ শুনে যে মুহূর্তে বুঝলে দুপাশেই শব্দ দূরে চলে যাচ্ছে, সেই মুহূর্তটি বেছে নিয়ে পথে নেমে এপারের ময়দানে এসে উঠল। কৃষ্ণপক্ষের রাত্রি। ময়দানের গাছের তলায় অন্ধকার পুঞ্জীভূত হয়ে প্রতীক্ষমান হয়ে রয়েছে। পথে সারি দিয়ে অনির্বাণ জ্বলছে পথের আলোগুলি। এগুলি যদি নিভে যায়, তবে মুহূর্তে নিঃশব্দে ওই অন্ধকার গ্রাস করবে সমস্ত পৃথিবীকে। আর জনি চলেছে যেন ওরই সন্ধানে। অন্ধকারের পর অন্ধকারে গিয়ে দাঁড়ায়, আবার চলে, আবার দাঁড়ায়, সেই ভঙ্গিতে উপরের দিকে চেয়ে কিছু যেন অনুভব করে, তারপর আবার চলে। কিন্তু আশ্চর্য, অন্ধকারকে সে যেন স্পর্শ করে বুঝতে পারছে। এখন সেই বিরাট নিশিথিনী পাখিটা নিঃসন্দেহে মহানগরীর বুকে নেমে এসেছে পাখা বিস্তার করে। চৌরঙ্গীর পূব ফুটপাতে বিজ্ঞাপনের রঙিন আলোর সমারোহ নিভে গিয়েছে। ময়দানে জেগে উঠেছে ঝিঁঝির ডাক। ভিক্টোরিয়া মেমোরিয়ালের মাথার গম্বুজ অন্ধকারে ঢেকে গিয়েছে। গ্যাসের আলো কতকগুলো নিভে গিয়েছে, আর কয়েকটা ভাঙা ম্যান্টেলের মধ্যে আলো ঠিক রোগগ্রস্ত রাঙা চোখের মতো বিকৃত হয়ে উঠেছে। কদাচিৎ পিচের রাস্তায় দ্রুত সঞ্চারী শব্দের রেশ টেনে প্রচণ্ড বেগে একখানা দুখানা মোটর চলে যাচ্ছে। হঠাৎ রাত্রির নিস্তব্ধতা চিরে বেজে উঠছে ইলেকট্রিক হর্ন। তারপর আবার সব নিস্তব্ধ। হোটেলের বাজনা নেই, স্তব্ধ। মানুষের কণ্ঠস্বর স্তব্ধ। বাস ট্রামের ঘর ঘর স্তব্ধ। যেন চারিদিকে প্রগাঢ় স্তব্ধতা। আর তারই মধ্যে অন্ধকার ময়দানের ঘাসের উপর জনির পদধ্বনি উঠছে, মসমস মসমস। তার সঙ্গে সুর মিলিয়ে আকাশে বাদুড়ের পাখার শব্দ উঠছে, মধ্যে মধ্যে পেঁচা ডেকে উঠছে। নিশির মায়ায় অভিভূতের মতো বিমলও তার অনুসরণ করে চলল। ময়দানের বুক চিরে মধ্যে মধ্যে রাস্তা, সেই রাস্তার পর রাস্তা অতিক্রম করে চলেছে জনি। কখনো খানিকটা পশ্চিম মুখে, কখনো খানিকটা দক্ষিণ মুখে, আবার কখনো একবার দাঁড়াচ্ছে, যেন ঠিক করে নিচ্ছে সে কোন পথে হাঁটবে। বার কয়েক গাছের গুঁড়িতে ধাক্কা খেলে, বার কয়েক পড়ল, কিন্তু আবার উঠল, আবার চলল। আর বিমলও চলেছে নিশির ডাকে অভিভূতের মতো। হঠাৎ একসময় বিমলের মনে হলো জনি নেই। যেন গাঢ় অন্ধকারের মধ্যে সে মুহূর্তে মিলিয়ে গেল। বিমল থমকে দাঁড়ালো। কোথায় গেল? কি হলো? ঘন বৃক্ষ সমাবেশের অন্ধকারের মধ্যে মানুষটা মিলিয়ে গেল। ও কি মায়াবী, না জাদুকর, না প্রেত? এ কি জনি নয়? ওই যে গলি থেকে বেরিয়ে এলো, যার পিছনে পিছনে অত দূর বিমল এসেছে, সে কি জনি নয়? তবে তারই রূপ ধরে তাকে ছলনায় ভুলিয়ে এখানে এনেছে। নিশীথ নগরীর মায়া, তার নিজের মনের গভীরের কল্পনার ছবি। একটা কম্পন অনুভব করল বিমল। ওদিকে সঙ্গে সঙ্গে কোথায় যেন সেই যন্ত্রসঙ্গীতের সুর উঠল। বাজতে লাগলো সেই বাজনা। কান্না, অতি করুণ কান্না। আকাশে ছড়ালো
গাছের পত্র পল্লবে সঞ্চারিত হলো, বাতাস শীতল হয়ে এলো। ঝিঁঝির ডাকে সে সুরের প্রতিধ্বনি উঠল, বাজতে লাগলো, বেজেই চলল। অভিভূতের মতো, না প্রায় সংজ্ঞাহীনতার সীমারেখায় পা দিয়ে আচ্ছন্ন হয়ে বিমলও সেই গাছতলার অন্ধকারে বসে পড়ল। চারিদিকে ঘন গাছপালা, থমথম করছে অন্ধকার, কোথাও কেউ নেই। চতুর্থ অধ্যায়। বাজনা যখন থামল, তখন রাত্রি প্রায় শেষ হয়ে এসেছে। কৃষ্ণা দ্বাদশী কি ত্রয়োদশীর চাঁদ পূর্ব দিকে চৌরঙ্গীর বাড়িগুলোর মাথা পার হয়ে ময়দানের পূর্ব প্রান্তে দেখা দিয়েছে। তির্যক ধারায় 3 কলা চাঁদের পীতপাণ্ডুর জ্যোৎস্না মাঠখানাকে খানিকটা স্পষ্ট করে তুলেছে। সে আলোয় গাছে গাছে কাকেরা এবার ডেকে উঠল। ভিক্টোরিয়া মেমোরিয়ালের মাথায় পড়েছে চাঁদের আলো। বিমলের সর্বাঙ্গ ভারী হয়ে উঠেছে। তবু সে এতক্ষণে যেন চেতনা ফিরে পেলে। নড়ে চড়ে বসবার মতো সামর্থ্য দেহে এলো। এতক্ষণে তার চোখে পড়ল সামনেই একটা গভীর নালা। গাছের সারির তলা দিয়ে নালাটা চলে গিয়েছে। 1 হাঁটু গভীর নালা, আর তারই মধ্যে অন্ধ ভিক্ষুকটা তার বাদ্যযন্ত্রটা বুকে ধরে পড়ে রয়েছে। ওই নালাটার মধ্যে লোকটা ঢুকেছিল বা পড়ে গিয়েছিল বলেই মনে হয়েছিল লোকটা অন্ধকারের মধ্যে বুঝি বা মিলিয়ে গেল। বিমল একবার এগিয়ে গেল। তাকে ডাকলে, হ্যালো জনি। লোকটা চমকে উঠল। তারপর চিৎকার করে উঠল, ও ফাদার। 2 হাত বাড়িয়ে সে দিল, কিন্তু বিমল পিছিয়ে এলো। আবার সে চিৎকার করলে, ফাদার, ও ফাদার। আজ তাহলে এই পর্যন্ত। এই গল্পের পরবর্তী অংশ শুনবেন আগামী অডিওতে। ভালো লাগলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই মতামত জানান। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে আগামী অডিওতে। নমস্কার।